হ্যালো, এই পাঠশালা অনলাইন ক্লাসে সকলকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব ইউরোপের ইতিহাসের জাতীয়তাবাদ বনাম রাজতন্ত্রের মধ্যে যে সংঘাত তার লাস্ট পার্ট। এই চ্যাপ্টারের তৃতীয় অধ্যায়ের লাস্ট পার্ট অর্থাৎ শেষ টপিকটা হচ্ছে রাশিয়াতে ভূমিদাস প্রথার উচ্ছেদ। রাশিয়াতে ভূমিদাস প্রথার উচ্ছেদ কিভাবে ঘটলো এবং কেন ভূমিদাস প্রথা তুলে দেওয়া হলো এবং এর ফলাফল কি হয়েছিল, মানে এর সুফল বা কুফল কি হয়েছিল। খুবই একটা ইম্পর্টেন্ট টপিক এখানে আলোচনা করা হবে আমাদের। চলো তাহলে পরে আমরা আলোচনায় যাই। দেখো, যখন 1854-55 খ্রিস্টাব্দের দিকে হচ্ছে যার প্রথম নিকোলাসের মৃত্যু ঘটে এবং তারপর তার পুত্র কে দ্বিতীয় আলেকজান্ডার রাশিয়ার জার হিসাবে শপথ গ্রহণ করেন, অর্থাৎ রাজা, যার মানে রাজা শপথ গ্রহণ করে। তিনি ছিলেন একজন প্রজা কল্যাণকামী এবং সমাজ সংস্কার, প্রজা হিতৈষী। তিনি এক কথায় আধুনিক চেতা, যে একটা বর্বরচিত প্রথা আধুনিক যুগেও রাশিয়াতে তখনও বিরাজমান ছিল। ভূমিদাস প্রথা অর্থাৎ ভূমিতে যাদের কোনো ব্যক্তি মালিকানা ছিল না, যে সমস্ত কৃষকদের ব্যক্তিগত মালিকানা ছিল না, তারা বিভিন্ন জমিদারের অধীনে কি করত, জমিতে ফসল ফলাতো, তারা হচ্ছে কাজবাজ করত, অর্থাৎ ভাড়াটিয়া মজুরদের মতো অনেকটা কাজ করত এবং দাসের মতো, যে তাদের ওই মানে কিনে আনার মতো, যেমন হচ্ছে একজন মালিকের অধীনে এতগুলো দাস রয়েছে, তারাই তার জমিগুলো হচ্ছে চাষবাস করবে। এইরকম ধরনের একটা বর্বরচিত প্রথা অনেকদিন ধরেই কি তোমার হচ্ছে রাশিয়াতে প্রচলিত ছিল। আর এই বর্বরচিত প্রথাটাকে তুলে দেওয়ার জন্য যার দ্বিতীয় আলেকজান্ডার, তিনি কি মানে কৃষকদের মুক্তিকামী হিসাবে পরিগণিত হয় ইতিহাসে। যে রাশিয়ার কৃষকদের মুক্তি অর্থাৎ ভূমিদাস প্রথার উচ্ছেদ ঘটিয়ে কৃষকদের মুক্তি করেছিলেন কে, যার দ্বিতীয় আলেকজান্ডার। তাহলে রাশিয়াতে ভূমিদাস প্রথার উচ্ছেদ হলো কবে? দেখো, 1861 খ্রিস্টাব্দে 19 ফেব্রুয়ারি একটা মুক্তিপত্রে ঘোষণা করে কি যার দ্বিতীয় আলেকজান্ডার এই প্রথার উচ্ছেদ করেন। এর আগে তিনি একবার চেষ্টা করেছিলেন 1857 খ্রিস্টাব্দের দিকে, যে রাশিয়া থেকে ভূমিদাস প্রথা উচ্ছেদ করার, কিন্তু রাশিয়ার যে সমস্ত জমিদার, তারপরে হচ্ছে তোমার ভূস্বামী আমরা যাদেরকে বলে থাকি, তারা কি করলো, এর বিরোধিতা করেছিল, যারের দ্বিতীয় আলেকজান্ডারের বিরোধিতা করেছে। এরপরে যার দ্বিতীয় আলেকজান্ডার সাহস পায়নি তখন ভূমিদাস প্রথার উচ্ছেদ ঘটাতে। কিন্তু 1861 খ্রিস্টাব্দে মোটামুটি ফ্রান্সে 5 কোটির মতো ভূমিদাস ছিল। 5 কোটির মতো ভূমিদাস ছিল। তাহলে এত সংখ্যক ভূমিদাস, এদেরকে মুক্তি দেওয়ার জন্য কি 1861 খ্রিস্টাব্দের কত 19 ফেব্রুয়ারি কে যার দ্বিতীয় আলেকজান্ডার একটা মুক্তিপত্র তিনি ঘোষণা করেন এবং তাতে প্রায় 300টা মানে পৃষ্ঠা ছিল এবং 22টা অধ্যায় ছিল এবং সেই 22টা অধ্যায় এবং 300টা পেজের মধ্যে ভূমিদাস প্রথার উচ্ছেদ ঘটান এবং মানে যে সমস্ত ভূমিদাসরা ছিল তাদেরকে কি কি করণীয় বা কি কি পাবে সেই সম্পর্কে বিস্তারিতভাবে সেই কি ঘোষণাপত্রে বা মুক্তিপত্রে তিনি লেখেন। এবার চলো দেখি যে ভূমিদাস প্রথা উচ্ছেদের কারণগুলো কি ছিল। ভূমিদাস প্রথার উচ্ছেদের মেন কারণগুলো ছিল হচ্ছে, দেখো, অপ্রয়োজনীয়তা, অর্থাৎ এই ভূমিদাস প্রথা ছিল অপ্রয়োজনীয়। কারণ হচ্ছে এই সময় মানে 19বিংশ শতকে সারা ইউরোপ জুড়ে হচ্ছে কি হয়, শিল্প বিপ্লবের একটা প্রভাব পড়ে। রাশিয়াতেও ঠিক শিল্প বিপ্লবের প্রভাব পড়েছিল। এর ফলে কি হয়, অনেক ভূমিদাসরা যারা কিনা জমিতে চাষবাসের পরিবর্তে তারা কি করলো, বিভিন্ন কলকারখানায় শিল্পে হচ্ছে ব্যবসা বাণিজ্যে যুক্ত হতে শুরু করলো, অর্থাৎ তারা স্বাধীনভাবে জীবনযাপন করতে লাগলো। অর্থাৎ অনেক মানুষ সেখানে স্বাধীনভাবে কি জীবনযাপন করতে লাগলো এবং অনেকটা আধুনিক চেতা হওয়ার ফলে মানুষ ভাবলো যে মানে যার দ্বিতীয় আলেকজান্ডার ভাবলো যে এই বর্বরচিত প্রথা থাকাটা বাঞ্ছনীয় নয় সমাজের পক্ষে। অর্থাৎ একটা উন্নত সমাজ, একটা উন্নত জাতি যেখানে কিনা আধুনিক তারা
সেই সমস্ত জাতির পক্ষে কখনো একটা জাতিকে পদোন্নত করে রাখা তারা মনে করতো না যে এটা একটা প্রয়োজনীয়, যে একটা জাতিকে মানে একটা সমাজের এক শ্রেণীর মানুষকে আমি দাবিয়ে রাখছি, আর এক শ্রেণীর মানুষ কি সমস্ত ক্ষমতা ভোগ করছে, সমস্ত কি ক্ষমতা তারা ভোগ করছে, আর এক শ্রেণীর মানুষ কি তারা ওই দাসের মতো হচ্ছে, মানে কি একেবারে খেতে পেত না, তাদেরকে যা মানে দেওয়া হতো তাই খেত, বা তাদেরকে যেটুকু প্রয়োজন ছিল তার থেকেও কম পরিমাণে তাদেরকে বিভিন্ন রকমের ভাবে কি জিনিসপত্র দেওয়া হতো, অর্থাৎ তারা মানুষ হিসাবে সমাজে গণ্যই হতো না, যেন এরকম একটা মানে প্রথা, এই ভূমিদাস প্রথাটা। আর এইটা কখনোই একটা আধুনিক সমাজ ব্যবস্থার ক্ষেত্রে কখনোই কাম্য নয়। তো এটা ছিল অপ্রয়োজনীয় একটা প্রথা। তারপর হচ্ছে কৃষকদের অবশ্যই ক্ষোভ ছিল। প্রায় 1854 থেকে 55 খ্রিস্টাব্দের মধ্যে প্রায় 500 বার হচ্ছে মানে কি কৃষকরা তারা বিভিন্ন জায়গায় আন্দোলন করেছে। এর ফলে কি যার অনেকটা মানে হয়ে যায়, দুর্বল হয়ে পড়ে, কৃষক আন্দোলনগুলোকে দমন করতে অনেকটা দুর্বল হয়ে পড়ে। অর্থাৎ কৃষকদের ক্ষোভ ছিল যে তারা এই বর্বরচিত প্রথা কখনোই মেনে নিতে চায় না। আর একটা মানুষের পক্ষে কখনো এটা মেনে নেওয়া সম্ভব না, যে আমি একটা মানুষ, আমি জানি ইনবর্ন প্রত্যেকটা মানুষই হচ্ছে কি স্বাধীনভাবে জন্মগ্রহণ করে। এবার স্বাধীনভাবে জন্মগ্রহণ করার পরে যদি তাকে কি মানুষ এক শ্রেণীর মানুষ তাকে দমিয়ে রাখে, তাকে দাসে পরিণত করে রাখে, সেটা তো কাম্য নয়। অর্থাৎ আমার দেওয়ালে যদি পিঠ থেকে যায়, আমি কি করব? আমি কি উঠে দাঁড়ানোর চেষ্টা করব, আমি প্রতিবাদ করব। সেইরকম কৃষকরাও প্রতিবাদ করেছিল এই বর্বরচিত প্রথার বিরুদ্ধে, ঠিক আছে। এবং তার সঙ্গে ছিল হচ্ছে যে কোনো প্রথা, যে কোনো কুসংস্কার সমাজ থেকে দূরীভূত করতে এক শ্রেণীর মানুষ হচ্ছে সব থেকে বড় ভূমিকা গ্রহণ করে, তারা হচ্ছে বুদ্ধিজীবী। অর্থাৎ সাধারণ মানুষের বা নিম্ন শ্রেণীর মানুষের যারা সমাজে কি অবহেলিত মানে অজ্ঞ, তাদের কথা তুলে ধরে হচ্ছে বুদ্ধিজীবী, বিভিন্ন সংবাদপত্র, বিভিন্ন দার্শনিক ব্যক্তিরা, এদেরকেই আমরা বুদ্ধিজীবী বলি। এই বুদ্ধিজীবীরা তারা হচ্ছে কি এই মানে বর্বরচিত প্রথার বিরুদ্ধে কি তাদের লেখাগুলো লিখতে থাকে এবং মানুষকে বোঝাতে থাকে। এবং এটা কাম্য নয় সমাজের পক্ষে, একটা আধুনিক সমাজ ব্যবস্থার পক্ষে কি এই ভূমিদাস প্রথা থাকাটা কাম্য নয়। তাহলে বুদ্ধিজীবীদের বিশাল একটা ভূমিকা ছিল। তারপরে আসলো জার দ্বিতীয় আলেকজান্ডারের ভূমিকা। অবশ্যই যে রাজা থাকে তার তো একটা গুরুত্বপূর্ণ ভূমিকা, কারণ এই বর্বরচিত প্রথাকে তুলে দিতে গেলে পরে রাজাকে তো এগিয়ে আসতে হবে। অর্থাৎ রাজা মানে জার, কারণ রাশিয়ার রাজাদেরকে কি বলা হয়? জার বলা হয়। তাহলে জার দ্বিতীয় আলেকজান্ডার তিনি প্রজা কল্যাণকামী একজন সমাজ সংস্কার হিসাবে পরিগণিত ছিলেন ইতিহাসে, কারণ এই বর্বরচিত প্রথাকে তিনি কখনোই সমর্থন করতেন না এবং তিনি তুলে দিলেন। বোঝা গেল? তাহলে এইভাবে ভূমিদাস প্রথার উচ্ছেদের কারণগুলো পরীক্ষায় দিতে পারে। ভূমিদাস প্রথার উচ্ছেদের কারণ, তাহলে এই যে কতগুলো কারণ আরো আমি বানাতে পারি, ঠিক আছে, বিভিন্ন কারণ। এছাড়া কি অত্যাচারের বিরুদ্ধে কৃষকরা তারা বিভিন্নভাবে আন্দোলন করেছিল, ঠিক আছে। অতিরিক্ত কর তাদের উপর চাপানো হতো, মানে অতিরিক্ত কর বলতে এখানে খাটানো হতো, জমিতে প্রচুর পরিমাণে মানে দিন রাত ধরে তাদেরকে মানে কি ইসের মতো গাধার মতো খাটানো হতো। এইরকম অনেক অত্যাচারের বিরুদ্ধেও তারা কি এই প্রথার বিরোধিতা করেছিল। এবার মুক্তিপত্রের ঘোষণা আগেই বলেছি যে 300 পাতার একটা মুক্তিপত্র এবং 22টা ধারা ছিল তাতে, ঠিক আছে। 22টা ধারা ছিল। এই প্রথাকে উচ্ছেদ করেন 1861 খ্রিস্টাব্দে 19শে ফেব্রুয়ারি এই প্রথার অবসান ঘটেন। এবার এই প্রথার অবসান ঘটিয়ে যে এই মুক্তিপত্রে আর কি কি বিষয় আলোচনা করা হয়, বলা হয় যে কৃষকদের যে সমস্ত মানে ভূমিদাসরা যে সমস্ত তোমার ভূস্বামী বা হচ্ছে জমিদারদের অধীনে ছিল, তারা সেই সমস্ত ভূমিদাসরা পুরোপুরি মুক্তি পাবে কাদের কাছ থেকে? ওই সমস্ত ভূস্বামীদের অধীনতা থেকে। তারা স্বাধীনভাবে কি চাষবাস করতে পারবে, তাদের উপর কোনো অধিকার ফলাতে পারবে না। তারপরে হচ্ছে কি এই সমস্ত ভূমিদাসদের নিয়ন্ত্রণ করবে মীর নামক একটা গ্রাম্য সমিতি কি এই যে সমস্ত ভূমিদাস তাদেরকে কি করবে? নিয়ন্ত্রণ করবে। এবং কতটা
কতটা কর হবে, কর ধার্য করা হবে এবং তাদেরকে সেনা সংগ্রহ, এই সমস্ত দায়িত্বেও এই মীর নামক গ্রাম্য সমিতির কি আন্ডারে ছিল। তো এই কতগুলো বিষয় হচ্ছে এই মুক্তিপত্রে আলোচনা করা হয় বা হচ্ছে লেখা ছিল। এবার আসি কি এর ফলাফলগুলো। দেখো, এর একটা সুফল ছিল, একটা কুফল ছিল। সুফলটা কি? অবশ্যই এই যে বর্বরোচিত একটা প্রথা ছিল সমাজে, যেটা ঠিক আছে, মানে রাশিয়ার ইতিহাস থেকে একটা কলঙ্কতম অধ্যায়ের অবসান ঘটলো, অবশ্যই একটা ভালো দিক বা সুফল। তারপর হচ্ছে কিনা তোমার হচ্ছে রাশিয়াতে শিল্প, ব্যবসা, কৃষির খুবই উন্নতি ঘটলো এই ভূমিদাস প্রথার উচ্ছেদের ফলে। এছাড়া কি স্বাধীনভাবে মানুষ বসবাস করতে, মানে স্বাধীনভাবে জীবনযাপন করতে পারলো ভূমিদাসরা, এটাও একটা সুফল তাদের ক্ষেত্রে। ঠিক আছে, এই ছিল সুফল। আর এর কিছু কুফলও ছিল। কি কুফল? যে জমিদাররা, মানে কি যে সমস্ত ভূমিদাসরা জমিগুলো পেয়েছিল, তা ছিল ধরো একটা জমি, যে এই জমিটা একজন ভূমিদাসকে দেওয়া হলো, তাহলে তাদের যতটুকু দরকার ছিল তার থেকে কম ছিল। যেটুকু মানে তোমার হচ্ছে কি দেওয়া হয়, ভূমি দেওয়া হয় সেইটুকু, বা জমি দেওয়া হয়, সেই জমিটার পরিমাণ হচ্ছে তাদের যতটুকু দরকার তার তুলনায় অনেক কম ছিল। তারপরে হচ্ছে কিনা জমির পরিমাণ যেহেতু কম ছিল, এবং দেওয়া হতো কি খারাপ জমি, যেগুলোতে চাষবাস ভালো হতো না, সেই সমস্ত তোমার হচ্ছে জমিগুলো কি এই ভূমিদাসদেরকে, মানে মুক্ত ভূমিদাসদেরকে ভাগ করে দেওয়া হয়। এছাড়া ওই যে জমিদারদের মানে জমিগুলো নিয়ে ভূমিদাসদের দেওয়া হলো, তার পরিবর্তে হচ্ছে কি সরকারকে ওই সমস্ত জমিদারকে কি ক্ষতিপূরণ দিতে দিতে হলো, কাকে? রাজাকে। আর সেই রাজা সেই ক্ষতিপূরণটা কোথায়? অর্থাৎ এই ভূমিদাসদেরকে বললো যে তোমরা কর দিতে হবে, অর্থাৎ করের পরিমাণটা বাড়িয়ে দেওয়া হয়, অর্থাৎ জমিটাকে কিনে নেওয়ার মতো ব্যাপারটা ঘটালো এখানে। যে ভূমিদাসকে আমাকে দিচ্ছে জমিটা, মানে আমাকে কিনে নিতে হবে, অর্থাৎ কিনে দেওয়া হবে, মানে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ আমাকে কাকে দিতে হবে? যাকে দিতে হবে, আর সেটার পরিমাণটাও অনেকটা বেশি ছিল। ঠিক আছে, অর্থাৎ এইগুলো ছিল কি ভূমিদাস প্রথার উচ্ছেদের কুফল। তাহলে সুফল এবং কুফল দুটো জিনিসই আমরা দেখলাম। এখানে খুবই ইম্পর্টেন্ট, ভূমিদাস প্রথার উচ্ছেদ এবং এর ফলাফল আলোচনা করো। ভূমিদাস প্রথার উচ্ছেদের কারণ এবং ফলাফল আলোচনা করো, এবং কাকে ভূমিদাস প্রথার উচ্ছেদে বা মুক্তিকামী সম্রাট বলা হয়, যার দ্বিতীয় আলেকজান্ডারকে। ক্লিয়ার? তাহলে এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয়, যে রাশিয়াতে ভূমিদাস প্রথা কেমন ছিল এবং ভূমিদাস প্রথা কি, এবং ভূমিদাস প্রথার কিভাবে উচ্ছেদ ঘটানো হলো, এর কারণগুলো কি ছিল, এবং ভূমিদাস প্রথার ফলাফল কি হলো, উচ্ছেদের ফলাফলগুলো কি হলো, সেইগুলো সম্পর্কে জাস্ট একটা আলোচনা করলাম। তো যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেল ই পাঠশালা সাবস্ক্রাইব করবে, এবং তোমাদের মতামত আমার কমেন্ট বক্সে লিখে পাঠাবে, এবং মতামতগুলো আমরা যাতে জানতে পারি তোমাদের মতামতগুলো পড়ে, যে ঠিকঠাকভাবে আমরা সামনের দিকে এগোতে পারছি কিনা, বা হচ্ছে তোমাদেরকে গাইড করতে পারছি কিনা। অবশ্যই শেয়ার করবে এবং লাইক করতে যেন না ভুলো। থ্যাংক ইউ অল অফ ইউ।